আজ এক্সপ্লেন করব 2024-এ মুক্তি পাওয়া ইন্ডিয়ার মোস্ট ডিমান্ডিং তামিল ফিল্ম মহারাজা। এই ফিল্মের মেইন চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। আর বিজয় সেতুপতি অভিনীত মানে সেই মুভি তো শীর্ষস্থান অধিকার করবেই। তার সাথে যদি থাকে অনুরাগ কাশ্যপের অভিনয়। পুরো মুভিটি শুধুমাত্র একটা টিনের ডাস্টবিনকে ঘিরে। মুভিটি অ্যাকশন থ্রিলার হলেও ক্লাইম্যাক্সে কিন্তু আপনাকে নিশ্চয়ই কাঁদতে বাধ্য করবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে মুভির ক্লাইম্যাক্সটা কি সত্যি এটা হওয়ার কথা ছিল। তবে শুধু একটা ডাস্টবিনকে ঘিরে একটা লোক তার সবকিছু বাজি রাখতে পারে, নাকি আছে অন্য কোনো কাহিনী? চলুন এবার সেটাই দেখে আসি। মুভির শুরুতেই আমরা একটি সেলুন দেখতে পাই, যে সেলুনে মহারাজা নাপিতের কাজ করে। মহারাজা সেলুনের মালিকের কাছে কালকে ছুটি চায়, কিন্তু মালিক বলে, ঠিক আছে, যদি তুমি কাল ছুটি চাও তাহলে আজকে যত কাস্টমার আসবে সবার কাজ তোমাকে করতে হবে। মহারাজা তাই করে। তার পরিবর্তে দোকানের মালিক তারপর দিন মহারাজাকে ছুটি দেয়। দেখা যায় মহারাজা একটা খেলনার দোকানে কিছু খেলনা কিনছে, আর রাস্তার ওই পাশে বাড়িতে তার স্ত্রী তার মেয়েকে নিয়ে বসে আছে। মহারাজা খেলনাগুলি তার স্ত্রীকে দেখায়, কিন্তু তার স্ত্রীর একটা খেলনা পছন্দ হয় না। শেষমেশ একটা খেলনা পছন্দ হয়। আর যখন মহারাজা সেই খেলনাটি প্যাক করতে দেয়, তখন তার চোখে পড়ে বাচ্চা কোলে নিয়ে একটা মায়ের শোপিস, আর মহারাজা সেটাও প্যাক করে দিতে বলে। তখনই ঘটে যায় একটা মর্মান্তিক দুর্ঘটনা। একটা ট্রাক দিক হারিয়ে তীব্র গতিতে ঢুকে যায় সেই বাড়িটিতে, যেখানে তখন মহারাজার স্ত্রী তার মেয়েকে নিয়ে বসেছিল। আর পুরো বাড়িটা মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়। এটা দেখে মহারাজের হাত থেকে শোপিসটাও পড়ে যায়, আর পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে যায়। মহারাজার দুই চোখ ভরে জল। মহারাজার জগৎ যেন এখানেই থেমে যায়, কারণ তার স্ত্রী আর সন্তান ছাড়া আর কেউ ছিল না তার। সময় পেরিয়ে যায় বেশ কয়েক বছর, যেখানে আমরা খেলার গ্রাউন্ডে জ্যোতি নামে একটা মেয়েকে দেখতে পাই। সে পড়াশোনায় খুব কমজোর, কিন্তু খেলাধুলার দিক দিয়ে খুব ভালো। তাই জ্যোতির বেশিরভাগ সময়টা ক্লাসে না, খেলার মাঠে কাটে। আর এই জন্যই অন্য বাকি সব টিচাররা জ্যোতিকে একদম পছন্দ করে না, শুধুমাত্র তার পিটি ম্যাম আসিফা ছাড়া। আর আসিফা ম্যাম জ্যোতিকে একটু বেশি ভালোবাসে, বাকি সাবজেক্টেও তাকে হেল্প করে। আর এখন তাকে 100 মিটার দৌড়ের জন্য কোচিং দিচ্ছে। রাস্তার পাশে থাকা এই বাড়িতে থাকে জ্যোতি, তার বাবা মহারাজের সাথে। আর জ্যোতি হচ্ছে মহারাজের মেয়ে। জ্যোতিদের বাড়িতে ফ্যামিলি মেম্বার তিনজন: মহারাজা, জ্যোতি আর লক্ষ্মী। যখন অ্যাক্সিডেন্টের সময় বাড়িটি ভেঙে পড়ে যায়, তখন জ্যোতির মা মারা যায়। আর এই ডাস্টবিনটি জ্যোতিকে কভার করে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল। আর তখন থেকেই ডাস্টবিনটি তাদের ঘরের একজন মেম্বার। প্রত্যেক শুক্রবার জ্যোতি আর মহারাজা মিলে সেই ডাস্টবিনটিকে স্নান করায়, টিকা পরায়। সকালে উঠেই মহারাজা খাবার বানায়, তার মেয়ের জামা ইস্ত্রি করে দেয়, জুতো পালিশ করে দেয়। তারপর সে চলে যায় সেলুনে। আর এই সেলুনটির ওনার মহারাজা হলেও সে বয়স্ক গোপাল দাদার মত অনুযায়ী সমস্ত কাজ করে। মাসে একদিন মহারাজা ছুটি নিয়ে তার মেয়েকে নিয়ে ঘুরতে যায়। জ্যোতি তার বাবাকে প্রত্যেকটা কাজেই শাসন করে, আর সেগুলি মহারাজা খুশি খুশি শুনেও নেয়। আর এটাই মহারাজার জীবন। সকাল হলেই ঘরের সমস্ত কাজ সেরে সেলুনে যায়, আর সন্ধ্যা হলেই সেলুন থেকে বাড়ি ফিরে আসে। আর জ্যোতির প্রত্যেকটা কাজে মহারাজা তাকে হেল্প করে। মহারাজা জ্যোতির জন্য সবকিছু করতে পারে। সেরকমই একদিন স্কুলের প্রিন্সিপাল জ্যোতির গার্জেন কলিং করে, আর সত্যি মিথ্যা যাচাই না করে কোনো একটা কারণে জ্যোতিকে টিসি দিতে যায়। মহারাজা তার একটা কথাতেই অনড় থাকে। সে বলে, স্যার, আমার মেয়ে কিছু করেনি। অবশেষে যখন প্রমাণ হয় জ্যোতি কোনো দোষই করেনি, তাকে মিথ্যা করে ফাঁসানো হয়েছে, তখন প্রিন্সিপাল বলে, ঠিক আছে, এবার সবাই এখান থেকে বেরিয়ে যান। মহারাজাকে বলে, আপনাকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে এখান থেকে বাইরে যাওয়ার জন্য? তখনই মহারাজা বলে, আমি বলেছিলাম স্যার, আমার মেয়ে কিছু করেনি, তাই আপনি জ্যোতিকে সরি বলুন। প্রিন্সিপাল তখন মহারাজা আর জ্যোতিকে বাইরে বেরিয়ে যেতে বলে। আর ওয়াচম্যান দিয়ে যখন তাকে বাইরে বের করে দেওয়া হচ্ছিল, তখন মহারাজা একটা পিলার ধরে দাঁড়িয়ে যায়। সবাই মিলে মহারাজাকে ছাড়ানোর শত চেষ্টা করার পরও মহারাজা পিলার ধরে একটাই কথা বলতে থাকে, আমার মেয়ে কিছু করেনি স্যার, ওর কাছে ক্ষমা চেয়ে নিন। এমনকি শেষে সেই পিলারটি বেঁকে যায়। অবশেষে এত কিছু দেখে প্রিন্সিপাল ভয়ে জ্যোতির কাছে ক্ষমা চেয়ে নেয়। তবে মহারাজা শান্ত হয় এবং জ্যোতিকে নিয়ে সেখান থেকে চলে যায়। মহারাজা জ্যোতিকে ঠিক এতটাই ভালোবাসে। এর আগে জ্যোতি তার বাবাকে ছেড়ে কখনো একা থাকেনি। এখন জ্যোতি স্পোর্টস ক্যাম্পের জন্য বাইরে যাচ্ছে, তাই মহারাজাকে ভালো করে সব কিছু বুঝিয়ে দিয়ে যায় যে সে যেন তার শরীরের খেয়াল রাখে, সময় মতো খাবার খায়, আর লক্ষ্মীর যত্ন করে। এসব বলে জ্যোতি 1 সপ্তাহের জন্য চলে যায় স্পোর্টস ক্যাম্পে। প্রতিদিনের মতো সেদিনও মহারাজা সেলুনের সমস্ত কাজ শেষ করে বাড়িতে ফেরে।
আর তারপরে আমরা দেখতে পাই মহারাজার বাড়িতে জানলা দিয়ে একটা সাপ ঢুকে মেজে হয়ে সোজা চলে যায় মহারাজার কাছে, যেখানে মহারাজা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সাপটি মহারাজার গায়ের ওপর দিয়ে চলে যায়। তখনই একটা কাঁচের বোতল পড়ার শব্দে মহারাজার জ্ঞান ফিরে আসে। তারপর দিন সকালে একজন কাউন্সিলর তার গাড়ি থেকে নেমে একটা গ্যারেজে চলে আসে। সেখানে সে কোনো কথা না বলে একটা লোককে এলোপাথারি মারধর করে আর জিজ্ঞাসা করে, কালকে আমার গাড়িটা সার্ভিসিং কে করেছিল? সেই গাড়িতে একটা চশমা ছিল, সেটা কে নিয়েছে বল। ঠিক তখনই সেখানে ধনা নামে আরো একটা ছেলে আসে আর লোকটা বলে, এই ধনাই কালকে আপনার গাড়ি সার্ভিসিং করেছে। তখনই সেই কাউন্সিলর একটা চেয়ার নিয়ে ধনার পিঠে মেরে ভেঙে দেয় আর ধনাকেও প্রচন্ড মারধর শুরু করে আর বলে, আমার সানগ্লাস কোথায়? এদিকে ধনার তো রেগে মাথা জ্বলতে থাকে। সন্ধ্যাবেলায় সেই কাউন্সিলর যখন তার বন্ধুদেরকে এই ঘটনাটি বলছিল, ঠিক তখনই সেখানে ধনা আসে। এসেই সেই কাউন্সিলরের চশমাটি পকেট থেকে বের করে কাউন্সিলরের সামনেই ইচ্ছে করে ভেঙে দেয়। এতে তো কাউন্সিলর রেগে একদম আগুন, আর শুরু হয় দুজনের মধ্যে প্রচন্ড মারামারি। আর ধনা তো কাউন্সিলরকে ইচ্ছে মতো মেরে ঘায়েল করে দেয়। তারপর দিন দেখা যায় মহারাজা পুলিশ স্টেশনে বসে আছে পুলিশকে এফআইআর লেখানোর জন্য। মহারাজা একজন পুলিশকে বলে, আমার বাড়িতে কালকে রাতে চুরি হয়েছে। তখন ইন্সপেক্টর মহারাজাকে বসিয়ে এক বোতল জল খেতে দেয়। জল খাওয়ার পর পুলিশ জিজ্ঞাসা করে, এবার কালকে রাতে সমস্ত ঘটনা আমাকে খুলে বলো। তোমার নাম কি? তখন মহারাজা বলতে শুরু করে, আমার নাম মহারাজা স্যার, আমার একটি সেলুন আছে। কাল রাত 10টার সময় আমি যখন আমার দোকান বন্ধ করে বাড়ি এলাম, দরজা খুলে বাড়ির ভেতরে গেলাম, হলের লাইট জ্বাললাম, নিজের ব্যাগটি নিচে রাখলাম, তারপর ড্রেস চেঞ্জ করার জন্য নিজের রুমে চলে এলাম। তখনই আমার পেছন থেকে কিছু একটা আওয়াজ হয় আর আমি পেছন ঘুরে দেখি দুজন লোক মুখে মাস্ক পরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন আমার মুখ চেপে ধরে। আমি তার হাতে কামড় দিলাম। তখনই 3 নম্বর লোকটি, যে হলে দাঁড়িয়ে ছিল, সে আসে আর রড দিয়ে আমাকে আঘাত করে। আমি ওখানেই পড়ে যাই। তারপর ওই 3জন মিলে আমাকে বেধড়ক মারধর করে, আমাকে অজ্ঞান করে দেয় আর আমাদের বাড়ির লক্ষ্মীকে চুরি করে নিয়ে যায়। পুলিশ জিজ্ঞেস করে, কত পয়সা, কত গয়না চুরি হয়েছে? মহারাজা বলে, পয়সা গয়না কিছুই চুরি হয়নি। পুলিশ জিজ্ঞাসা করে, তাহলে লক্ষ্মী কি তোমার ওয়াইফ? মহারাজা বলে, আমার ওয়াইফ অনেক বছর আগেই মারা গেছে। আর বলে, আমার বাড়িতে শুধুমাত্র আমি, আমার মেয়ে আর লক্ষ্মী থাকে। কিন্তু আমার মেয়ে তো এখন স্পোর্টস ক্যাম্পের জন্য বাইরে গেছে। পুলিশ জিজ্ঞাসা করে, তাহলে লক্ষ্মীটাকে? তখন মহারাজা তার পকেট থেকে ফোনটি বের করে পুলিশের হাতে দেয়। সেখানে পুলিশ জিজ্ঞাসা করে, এখানের মধ্যে লক্ষ্মী কে? তখন মহারাজা তাদের হাতে থাকা ডাস্টবিনটিকে দেখিয়ে বলে, এই লক্ষ্মী। এখন পুলিশ তো একদম রেগে আগুন। মহারাজাকে বলে, তুমি আমাদের সময় নষ্ট করতে এসছো? এই ডাস্টবিনের জন্য এফআইআর লেখাতে এসেছো? পুলিশ বলে, ঠিক আছে, আমাকে বলো ডাস্টবিনের মধ্যে পয়সা বা গয়না কিছু ছিল ভরা? মহারাজা বলে, না। পুলিশ বলে, তাহলে কি ডাস্টবিনটি সোনা দিয়ে বাঁধানো? মহারাজা বলে, লক্ষ্মী লোহা দিয়ে বাঁধানো স্যার। পুলিশ জিজ্ঞেস করে, কত টাকা দাম হবে? মহারাজা বলে, মোটামুটি 300 থেকে 400 টাকা। পুলিশ বলে, আমাকে কি পাগল মনে হয়, নাকি এটা মেন্টাল হসপিটাল মনে হয়? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। মহারাজা বলে, লক্ষ্মী আমার মেয়ের জীবন বাঁচিয়েছিল স্যার, প্লিজ লক্ষ্মীকে খুঁজে দিন, না হলে আমি হাই অফিসারকে কমপ্লেন করব। এখন পুলিশ এটা শুনে তো আরো রেগে যায় আর মহারাজাকে লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয়। মহারাজা তো সেখান থেকে কোনো মতেই বেরোবে না। সে পুলিশকে জড়িয়ে ধরলে পুলিশ নিজেকে ছাড়ানোর জন্য মহারাজাকে ধাক্কা দিতেই মহারাজার হাতে লেগে পুলিশের ইউনিফর্মটি ছিঁড়ে যায়। এতে তো পুলিশের রাগ সপ্তম আকাশ ছুঁয়ে যায় আর মারধর করে মহারাজাকে। তখন পাশের একজন কনস্টেবল বলে, একে ছেড়ে দিন স্যার, মনে হয় পাগল। এবার সমস্ত পুলিশ কনস্টেবল মিলে মহারাজাকে সেখান থেকে বার করার চেষ্টা করে। তখন মহারাজা সেখানে একটি কাঠের স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে থাকে, যেটা সে স্কুলেও করেছিল। সবাই যত চেষ্টা করুক না কেন, মহারাজা তো নাছোড়বান্দা, সে কিছুতেই থানা থেকে বেরোবে না। একটা সময় পর মহারাজা সেই স্ট্যান্ড সমেত দেওয়ালটিও ভেঙে ফেলে আর উপর থাকা সমস্ত জিনিস হুড়মুড়িয়ে পড়ে যায়। সেখান থেকেই বেরিয়ে আসে একটা সাপ। সেই সাপটিকে দেখে থানার সবাই ভয়ে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। কিন্তু মহারাজা কোনো ভয় না পেয়ে সেই সাপটিকে হাতে করে ধরে নিয়ে বাইরে দাঁড়ায়। এর কিছুক্ষণ পরেই আরো একজন পুলিশ অফিসার পুলিশ স্টেশনে আসে। সে ছিল একজন ঘুষখোর পুলিশ। সে কিছুক্ষণ আগেই একটা চোরকে ধরে তার কাছ থেকে চুরি করা সোনার আসল গয়না পাল্টে নেয় নকল গয়নার সাথে। অফিসার জিজ্ঞেস করে, স্টেশনের এই অবস্থা কি করে হলো? তখন সবাই মহারাজকে দেখায়। মহারাজা এক বোতল জল খেয়ে নিয়ে আবার সেই আগের কাহিনী বলতেই থাকে। তার নাম, সে কি করে,
তার বাড়িতে কিভাবে লক্ষ্মী নামের সেই ডাস্টবিনটা চুরি হয়ে গেছে। তখন অফিসার 500 টাকার একটা নোট মহারাজকে ধরিয়ে দিয়ে বলে একটা নতুন ডাস্টবিন কিনে নিতে। কিন্তু মহারাজা বলে, আমার টাকা নয়, লক্ষ্মীকেই চাই। দয়া করে আমার মেয়ে ক্যাম্প থেকে ফিরে আসার আগেই লক্ষ্মীকে খুঁজে দিন স্যার। মহারাজা জানায় তাদের তিনজনের মধ্যে একজনকে সে চিনতে পারবে, কারণ একজনের পিঠ সে দেখেছে, তার পিঠে একটা টিউমার আছে। মহারাজা আরও বলে, স্যার আপনি যদি না পারেন তো কেসটা সিবিআই এর হাতে তুলে দিন। এটা শোনার পর অফিসার মহারাজাকে ঠাঠিয়ে একটা চড় মারে। সবাই মিলে মহারাজাকে কাঁধে তুলে বের করে দেয় পুলিশ স্টেশনের বাইরে। আর সেই অফিসার একটা বন্দুক নিয়ে এসে তার দিকে ধরে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এখন অফিসার আরো বাকি পুলিশদেরকে বোঝাতে থাকে কিভাবে এই লোকটাকে সেখান থেকে তাড়ানো যেত। সে বলে একটা বন্দুক নিয়ে তাকে নিশানা করলে সে সেখান থেকে ভয়ে পালিয়ে যেত। দেখো, এবার আর আমার ভয়ে ও এখানে ফিরে আসবে না। এসব কথা বলতেই সেখানে মহারাজা আবারও হাজির হয় আর অফিসারকে 40,000 টাকার অ্যাডভান্স ঘুষ দিয়ে বলে, আমার লক্ষ্মীকে প্লিজ খুঁজে দিন, আমি আপনাকে 5 লাখ টাকা আরও দেব। আর সেই পুলিশ অফিসার তো আগে থেকেই ঘুষখোর, কিন্তু সে সবার সামনে টাকা না নিলেও সাইডে এসে আরেকজন কনস্টেবল মহারাজার কাছ থেকে টাকাটি নিয়ে নেয়। আর পুলিশ মহারাজার বাড়িতে চলে আসে তদন্ত করতে। তখন মহারাজা তাদেরকে আবার সেই আগের কাহিনী বুঝিয়ে বলে, কিন্তু মহারাজার বাড়িতে পুলিশ কিছু পায় না। আশেপাশে খোঁজ খবর নিয়েও তারা কিছু জানতে পারে না। সেখানে অফিসাররা শুধুমাত্র মহারাজার অ্যাকাউন্টে 15 লাখ টাকা আছে এটা দেখতে পায়। এরপর জ্যোতি মহারাজাকে একটি ভিডিও পাঠায় আর জিজ্ঞাসা করে, আজকে শুক্রবার, তাই লক্ষ্মীকে স্নান করিয়েছো? পুলিশ মহারাজাকে জিজ্ঞাসা করে, তোমার কি কারোর ওপর সন্দেহ আছে? মহারাজা জানায়, না স্যার। পুলিশ বলে, তুমি যদি বলে দাও ওই ডাস্টবিনটির মধ্যে কি ছিল, তাহলে আমাদের খুঁজতে অনেক সুবিধা হবে। তখন মহারাজা বলে, আমি আপনাকে 5 লাখের বদলে 7 লাখ দেবো, ব্যাস আপনি কোনো রকমভাবে আমার লক্ষ্মীকে খুঁজে দিন। এরপর আমরা দেখতে পাই এই মুভির মেন ভিলেন সিলভামকে। সে তার লোক নিয়ে একটা বাড়িতে ডাকাতি করতে আসে আর অসহায় দুই মা মেয়েকে বেঁধে রেখে তাদের সমস্ত গয়না টাকা পয়সা চুরি করে নেয় আর তাদেরই সামনে রান্না বান্না করে খাবার খায়। সব শেষে করে মেরে ফেলে। আর তারা বাড়ি থেকে বেরিয়ে আসার সময় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে পুরো ঘর সমেত মা মেয়েকে শেষ করে দেয়। তবে সিলভাম এত নৃশংস হওয়া সত্ত্বেও তারও কিন্তু একটা সুন্দর ফ্যামিলি আছে। সকালবেলায় সিলভাম বাড়ি ফিরে আসে। তার বাড়িতে রয়েছে তার ওয়াইফ আর তার ছোট্ট মেয়ে আম্মু। সে বাড়িতে একজন আদর্শ স্বামী আর আদর্শ বাবা। সে তার স্ত্রী সন্তানের জন্য সবকিছু করতে পারে। আর সেই চুরি করা একটা শোপিস তার মেয়েকে সে দেয়, কিন্তু তার মেয়ের সেটি পছন্দ হয় না, তাই সেটি সে ডাস্টবিনে ফেলে দেয়। আর এখানেই আমরা দেখতে পাই এটি মহারাজের হারিয়ে যাওয়া সেই লক্ষ্মী। একদিন দেখা যায় একটা কফি শপে একজন কনস্টেবল মহারাজাকে বলছিল, তোমার ডাস্টবিনটি এই পুলিশরা কেউ খুঁজে দেবে না, শুধু তোমার পয়সা নষ্টই হবে। সত্যিই তাই। দেখা যায় পুলিশরা তার ডাস্টবিনটি খোঁজার পরিবর্তে সেই রকমই একটা ডুপ্লিকেট ডাস্টবিন খুঁজে বেড়াচ্ছিল। এদিকে পুলিশ স্টেশনে মহারাজাকে সবাই ডাস্টবিন ডাস্টবিন বলে অপমান করে আর মহারাজাকে দিয়ে সমস্ত কাজ করায়। তাদের জন্য খাবার আনা করায়, তাদের গাড়ি পরিষ্কার করায়। তারপরেও মহারাজাকে সবার কাছে মার খেতে হয়। সিলভামের একটা ছোট্ট ইলেকট্রিকের দোকান আছে। সিলভামকে কেউ একজন ফোন করে একটা অ্যাড্রেস দেয় আর সিলভাম পৌঁছে যায় আবারও একটা বাড়িতে ডাকাতি করতে। আর সেখানে গিয়ে পরিবারের সবাইকে বেঁধে রেখে সমস্ত টাকা পয়সা গয়না চুরি করে নিয়ে যায়। সিলভাম তার মেয়েকে খুব ভালোবাসে। তার মেয়ের পিঠে একটা আঘাত লেগে সেখানে ঘা হয়ে যায়, তাই সিলভাম সেটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। এদিকে জ্যোতি মহারাজাকে আবারও একটা ভিডিও পাঠায় আর বলে, আমি তোমায় কাল ফোন করেছিলাম বাবা, তুমি ফোন তোলোনি, তুমি আমাকে লক্ষ্মীর ফটো তুলে পাঠাও। একদিন পুলিশরা ডাস্টবিনের খোঁজ করতে করতে একটা বাসনের দোকানে পৌঁছে যায়। পুলিশ সেখানে নাল্লা শিবাম নামে আরও একজন পুলিশের ওপর সেই ডাস্টবিন খোঁজার দায়িত্ব দেয়। এবার একদিন দেখা যায় পুলিশ স্টেশনে সেই গ্যারেজের মালিক ধনার মিসিং কেসের ব্যাপারে ডায়েরি করতে এসেছে। মহারাজা সেই লোকটির পাশে এসে বসে এবং তার হাতে ধনার ছবি দেখে মনে মনে ভাবতে শুরু করে, মানে সিন ফ্ল্যাশব্যাকে যায়। সেদিন ডাকাতি হওয়ার পর মহারাজার যখন জ্ঞান আসে তখন সে একটা গ্যারেজের রিসিপ্ট দেখতে পায়। তাই মহারাজা সেটি নিয়ে একটা বারে চলে আসে আর সেখানে এসে সে জানতে পারে সেই গাড়িটি সেই কাউন্সিলরের। মহারাজা কাউন্সিলরের কাছে জিজ্ঞাসা করে, কাল রাতে যে আপনার গাড়িটি নিয়েছিল তাকে এখন কোথায় পাওয়া যাবে? কাউন্সিলর তাকে ব্যঙ্গ করে জানায় সে এখন তার পকেটে আছে। তখন মহারাজা সেখান থেকে বেরিয়ে আসতে গেলে দেখা যায় ধনা সেখানে উপস্থিত হয়েছে আর আবারও সেই পুরনো ঘটনা দেখতে পায়। তবে সেই সময় মহারাজাও সেখানেই দাঁড়িয়ে ছিল।
এইবার মহারাজা ধনার পিছু নিতে শুরু করে আর পিছু নিয়ে পৌঁছে যায় একটা গোডাউনে। সেখানে আচমকাই মহারাজার উপরে হামলা করা হয় আর প্রচন্ড মারধর করা হয়। তখন ধনা বলে, তোকে তোর বাড়িতে মেরে ফেলা উচিত ছিল, তোকে ছেড়ে দেওয়াটাই আমাদের ভুল হয়েছে। এবার মহারাজা তার নিজের রূপ ধারণ করে। মহারাজার হাত কাটার জন্য একটা লোক ধারালো অস্ত্র নিয়ে যেই না খুব বসাতে যাবে, তখনই মহারাজা আরেকজনের হাতটি সেই অস্ত্রের সামনে টেনে ধরে আর তার হাতটি কেটে যায়। এরপর মহারাজা সেখানে থাকা সমস্ত লোকজনকে বেধড়ক মারধর করে। শেষে ধনাকে একটা লোহার পেরেকের মধ্যে গেঁথে দেয় আর তাকে জিজ্ঞাসা করে, বল সেদিন তোদের তিনজনের মধ্যে আর দুজন কোথায়? ধনা বলে, তাদের মধ্যে একজন তারই এরিয়ার পুলিশ স্টেশনের পুলিশ, যদি খুঁজে নিতে পারিস তো খুঁজে নে। এই বলেই ধনা মহারাজের পায়ে একটা লোহার রড ঢুকিয়ে দেয়, কিন্তু তারপরও ধনা মহারাজের হাত থেকে বাঁচতে পারে না। ধনা গাড়ি নিয়ে যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, মহারাজ ধারালো অস্ত্র দিয়ে ধনার থেকে আলাদা করে দেয়। আর সেখানে দাঁড়িয়ে মহারাজ কথা দেয়, যেভাবে তোর মুন্ডু কেটে ফেলেছি সেভাবেই আরো দুজনের মুন্ডু কেটে ফেলবো। পুলিশ কাউন্সিলরকে স্টেশনে ডেকে পাঠায় আর তাকে জিজ্ঞাসা করে ধনার ব্যাপারে, কারণ শেষবার ধনার সাথে কাউন্সিলরেরই ঝামেলা হয়েছিল। কাউন্সিলর জানায় ধনা তাকে মেরে এমন হাল করেছে সে 3 দিন থেকে ওপর দিকে তাকে কথা বলছে। আরো বলে, সেদিন ধনা বাড়ি আসার আগে ওখানে আরো একজন লোক এসেছিল, কিন্তু কাউন্সিলর তার নাম কিছুতেই মনে করতে পারে না। অবশেষে সে গিয়ে মহারাজের পাশেই বসে আর নাম মনে করতে থাকে। এরপর দেখা যায় নাল্লা শিবম আর সেই পুলিশটি একটা লোকের খোঁজ পায় যে লক্ষ্মীর মতোই হুবহু আরো একটা ডাস্টবিন তৈরি করে দিতে পারবে। এদিকে সিন পাস্টে গেলে দেখা যায় সেলভাম একটা সোনার গয়নার দোকানে চলে আসে, কারণ তার মেয়ের জন্মদিন। সে তার মেয়ের জন্য গয়না কিনতে এসছে। সিলভাম তার মেয়ের পছন্দ মতো একটা গয়না অর্ডার দেয়, তার স্ত্রীর আপত্তি থাকা সত্ত্বেও। এদিকে পুলিশ ধনার খোঁজ করতে করতে চলে আসে সেই গোডাউনে। তবে পুলিশ এখানে কি দেখে সেটা আপনাদের দেখার জন্য মুভির শেষ পর্যন্ত ওয়েট করতে হবে। এদিকে সেই লোকটিও লক্ষ্মীর মতোই দেখতে একটা ডাস্টবিন তৈরি করে ফেলে। সেলভাম তার মেয়ের জন্মদিনের দিন সেই চেনটি নিয়ে বাজারে কিছু কেনাকাটি করে চলে যায় মহারাজার সেলুনে দাড়ি কাটার জন্য। আর দেখা যায় মহারাজা তখন সেই লোকের সেলুনেই কাজ করে। মহারাজা সেলভামের দাড়ি কাটতে কাটতে ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে যায়, তাই সে ব্যাটারি আনতে বাইরে চলে যায়। তখনই সেলভামকে তার সঙ্গীটি ফোন করে জানায়, আমরা শেষবার চুরি করে যে মা মেয়েকে হত্যা করেছিলাম তার ব্যাপারে কাগজে ছাপা হয়েছে। সিলভাম কথা শেষ করে যখনই পেছনে ফেরে, দেখে মহারাজা তার পেছনে দাঁড়িয়ে আছে আর মহারাজা তার হাতে থাকা পেপারটির দিকে তাকায়। এরপর সিলভাম ভাবে মহারাজা হয়তো তাদের কথা শুনে ফেলেছে। সিলভাম সেখান থেকে বেরিয়ে যায়। মহারাজা দেখে সিলভাম চেনটি সেই সেলুনে ফেলে গেছে, তাই সে বেরিয়ে পড়ে সিলভামকে চেনটি ফেরত দেওয়ার জন্য। এখন সিলভাম বাড়িতে এসে তার সেই সঙ্গীকে জানায় তাদের কথার ব্যাপারে সেলুনের দোকানের লোকটা সব শুনে নিয়েছে, তাই তারা প্ল্যান করে সময় বুঝে তাকে তারা মেরে ফেলবে। তখনই সেলভামের স্ত্রী সেলভামকে জানায় তার মেয়ের চেনটি সে কোথাও খুঁজে পাচ্ছে না। তখন সেলভাম সেই চেনটি খোঁজার জন্য তার সঙ্গীকে নিয়ে সেলুনে যাবে ঠিক করে, আর তখনই সেখানে মহারাজা হাজির হয়। তবে কোইন্সিডেন্টলি মহারাজের পেছনে বেশ কিছু পুলিশ আসছে দেখে সেলভাম বলে, এই লোকটি আমাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছে। সেলভামের স্ত্রী পুলিশদেরকে বলতে থাকে, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ আমার স্বামী এরকম কিছু করতেই পারে না। তবে সেলভাম কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এখন পুলিশ দেখে সেলভামের বন্ধুটি গাড়ি থেকে রিভলভার বের করে পুলিশের ওপর চড়াও হয়। তখন পুলিশ আর কোনো উপায় না পেয়ে তাকে শ্যুট করে আর সে সেখানেই মারা যায়। তবে এই সব কিছু দেখে এতক্ষণে সিলভামের স্ত্রী সব কিছু বুঝে গেছে, তাই সিলভামের স্ত্রী পুলিশকে সিলভামকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যেতে বলে। যখন পুলিশ সিলভামকে অ্যারেস্ট করে নিয়ে যায়, তখন সিলভাম মহারাজের দিকে তাকিয়ে থাকে। সিলভাম ভেবেই নিয়েছে মহারাজই তাকে অ্যারেস্ট করিয়েছে। সিন বর্তমানে আসে, যেখানে দেখা যায় জ্যোতি তার ক্যাম্প শেষ করে বাড়ি ফিরছে আর তার বাবাকে একজোড়া জুতো কেনার জন্য ছবি পাঠিয়ে একটি ভয়েস নোট পাঠিয়ে বলে, বাবা আমি সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব, আর আমার জন্য ঠিক এই রকমই একটা রেড কালারের জুতো নিয়ে এসো। মহারাজা এখন সেই ভিডিওটি বসে বসে দেখছিল। তখনই সেখানে একজন পুলিশ অফিসার এসে মহারাজাকে জানায় তার ডাস্টবিনটি পাওয়া গেছে আর সে সেটি কালকে পেয়ে যাবে। মহারাজা তার পকেট থেকে আরো বেশ কিছু টাকা বের করে সেই পুলিশের হাতে ধরিয়ে দেয়। এদিকে নাল্লা শিবম আর সেই পুলিশ মিলে ডাস্টবিনটি দোকানদারের কাছ থেকে কিনে নিয়ে চলে আসে
আর নাল্লা শিবম ডাস্টবিনটিকে ঘষে মেজে একদম সেম টু সেম পুরনো ডাস্টবিনটির মতোই বানিয়ে ফেলে। এবার ডাস্টবিন তো এলো, কিন্তু চোর কাকে সাজানো যায় এই ভেবে পুলিশ একের পর এক চোরকে ফোন করে আর ডাস্টবিন চুরি করেছে এটাই কবুল করে নিতে বলে। কিন্তু চোরেরা ডাস্টবিন কথা শুনে এটি কবুল করতে নারাজ হয়ে যায়, কারণ চোর হলেও তাদের তো একটা মান সম্মান আছে, তাই না? তবে নাল্লা শিবা 50,000 টাকার বিনিময়ে এই চুরিটি সে করেছে এটি কবুল করতে রাজি হয়ে যায়। এবার পুলিশ মহারাজাকে তার কাহিনীটি আবারও ফোনে রিপিট করতে বলে, যাতে নাল্লা শিবা এটি ভালো করে শুনে নেয়, কারণ তাকে এই ঘটনাটির অভিনয় করে মহারাজার সামনে দেখাতে হবে। তবে এইবার কাহিনীতে অন্য কিছু দেখানো হয়, মানে আসল সত্যিটা দেখা যায়। সেদিন রাত্রে জ্যোতি বাড়ি ফেরে, ঘরের বাইরে গামলার নিচ থেকে চাবি বের করে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে। ঘরে ঢুকেই লাইট অন করে, তার ব্যাগটি নিচে রাখে, তারপর ড্রেস চেঞ্জ করার জন্য নিজের রুমে চলে যায়। সেখানে জ্যোতি তার ড্রেস চেঞ্জ করে আর দেখা যায় তখন সেখানে ধনা আর নাল্লা শিবা বসেছিল। একটা আওয়াজ হতেই জ্যোতি পেছনে তাকালে নাল্লা শিবা জ্যোতির মুখ চেপে ধরে আর জ্যোতির চোখ বেঁধে ফেলে। এবার উপস্থিত হয় হলে থাকা তৃতীয় ব্যক্তি, মানে সেলভাম। সে এসে জ্যোতির মাথায় একটা হাতুড়ি দিয়ে আঘাত করে, তারপর জ্যোতির পা হাতুড়ি দিয়ে মেরে মেরে ভেঙে দেয়। তারপর তাদের রুলস অনুযায়ী সেলভাম সেখানে রান্না করে খায়, আর ধনা আর নাল্লা শিবা মিলে জ্যোতিকে বেশ কয়েকভাবে ধর্ষণ করে। এদিকে মহারাজা তখন জুতো কেনার জন্য জুতোর দোকানে বসে আছে। নাল্লা শিবা বলে, আমি টানা 1 সপ্তাহ ধরে মহারাজের ওপর নজর রাখছি, এতক্ষণ তো চলে আসার কথা ছিল, কিন্তু জ্যোতি 1 সপ্তাহ ধরে বাড়িতে ছিল না, এখন হঠাৎ করে এ বাড়িতে চলে আসে। ধনা জ্যোতিকে খুন করতে গেলে নাল্লা শিবা আবার একবার জ্যোতিকে ধর্ষণ করে। এসব কথা ভাবতে ভাবতে মহারাজের চোখ ভরে জল আসে আর পুলিশকে ফোনে বলল, তারা অনেক বড় মানুষ ছিল, তাই আমি তাদের সাথে লড়াই করে উঠতে পারিনি, আমাকে মেরে ওরা লক্ষ্মীকে উঠিয়ে নিয়ে গেছে, স্যার দয়া করে আমার লক্ষ্মীকে খুঁজে দিন। এরপর সিলভাম ধনা আর নাল্লা শিবাকে নিয়ে মহারাজের বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব ঘটনা শুনে নাল্লা শিবা কোথায় যেন হারিয়ে যায়। সে এবার বাহানা দিয়ে বলে, ডাস্টবিন চুরি করেছি, এটা লোকে জানতে পারলে হাসবে স্যার, তাই আমি এই কাজ করব না। আসলে সে বুঝে গেছে তাদের করা সমস্ত ঘটনা এবার বেরিয়ে আসতে চলেছে। নাল্লা শিবা সিলভামকে ফোন করে জানায় এবার তারা ধরা পড়তে চলেছে। সে চালাকি করে পুলিশকে বলে, স্যার কাল কোথায় আসতে হবে আমাকে জানিয়ে দেবেন, আমি সেখানে চলে আসব। আজকে আমি বাড়িতে যাই, কিন্তু পুলিশ তাকে যেতে দেয় না আর বলে, এখানেই শুয়ে পড়ো। আবার সেদিন রাতের ঘটনা দেখানো হয়। মহারাজা দেখে বাড়ির দরজা খোলা, মানে জ্যোতি ফিরে এসেছে আর খাবার খেয়ে থালাতে হাত ধুয়ে দিয়েছে। যখনই সে জুতো বের করে জ্যোতিকে দেখাতে যায় তখনই মহারাজা জ্যোতিকে দেখতে পায় আর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আর তাকে নিয়ে দৌড়ায় হাসপাতালে। তারপর বাড়িতে এসে সমস্ত জিনিস ভাঙচুর করে নিজেকে আঘাত করে। যখন জ্যোতির জ্ঞান ফেরে তখন জ্যোতি শুধু মহারাজাকে একটা কথাই বলে, বাবা আমি তাদের কি ক্ষতি করেছিলাম, আমার সাথে কেন এরকম হলো, তারা কারা, আমাকে তাদের কাছে নিয়ে চলো, আমি তাদেরকে দেখতে চাই, তাদের সাথে কথা বলতে চাই। আর আমরা দেখতে পাই জ্যোতির বেডের তলাতেই রয়েছে সেই ডাস্টবিনটি। এরপর পুলিশরা নাল্লা শিবা আর সেই ডাস্টবিনটিকে নিয়ে চলে আসে মহারাজের বাড়িতে। এবার পুলিশ নাল্লা শিবাকে সেদিন রাতের চুরির ঘটনাটা অ্যাক্টিং করে দেখাতে বলে। সেও বলতে শুরু করে। মহারাজা নাল্লা শিবার দেওয়া সমস্ত ঘটনার বর্ণনা শুনে বুঝে যায় এই নাল্লা শিবাই তাদের তিনজনের মধ্যে আর একজন। তখনই মহারাজার মনে পড়ে জ্যোতি বলেছিল ওদের মধ্যে একজনের পিঠে একটা টিউমার আছে। তখন মহারাজা তার পিঠটি চেক করার জন্য অ্যাক্টিং করে তাকে জড়িয়ে ধরে আর দেখে তার পিঠেও একটা টিউমার রয়েছে। সেটা দেখে মহারাজ তো এবার আরো শিওর হয়ে যায়। পুলিশ মহারাজাকে জিজ্ঞাসা করে, এবার তুমি এর সাথে কি করতে চাও বলো। মহারাজা বলে, কিছু করার দরকার নেই স্যার, এমনিই ছেড়ে দিন। পুলিশ বলে, এমনি কিভাবে ছেড়ে দেব, কোনো শাস্তি তো দিতেই হবে। মহারাজা আবারও বলে, না না স্যার ওকে ছেড়ে দিন। এবার পুলিশ তার ধৈর্য হারিয়ে বলে, এই যাই করুক তুমি ওকে ছেড়ে দেবে, যদি তোমার মেয়েকে ধর্ষণ করে থাকে তাহলেও তুমি তাকে ছেড়ে দেবে। দেখা যায় পুলিশ সমস্ত খোঁজ খবর আগে থেকেই নিয়ে নিয়েছে। সেদিন পুলিশ ধনার খোঁজ করতে সেই গোডাউনে গেলে দেখতে পায় ধনার ফোনে নাল্লা শিবার ফোন আসছে। তারপর পুলিশ হাসপাতালে গিয়ে জ্যোতির সম্বন্ধে সমস্ত খোঁজ খবর নেয়। এবার পুলিশ মহারাজের হাতে একটা ধারালো দা দিয়ে বলে নাল্লা শিবাকে শাস্তি দিতে। নাল্লা শিবা সবার হাতে পায়ে ধরে তাকে বাঁচানোর জন্য, কিন্তু পুলিশরা তার কোনো কথাতেই কর্ণপাত করে না আর নাল্লা শিবাকে মহারাজের হাতে তুলে দিয়ে বাইরে থেকে দরজার ছিটকানি লাগিয়ে সেখান থেকে চলে যায়।
আর মহারাজা নাল্লাসিপাকে কুপিয়ে কুপিয়ে মারতে থাকে। সব শেষে মহারাজা মুন্ডু ধর থেকে আলাদা করে দেয়। এভাবেই মহারাজা আরো একজনকে মেরে তার মেয়ের ওপর হওয়া অত্যাচারের প্রতিশোধ নেয়। এরপর পুলিশরা তৃতীয় জন মানে সেলভাম কোথায় আছে তার খবর নিয়ে মহারাজাকে জানিয়ে দেয়। আর মহারাজা পৌঁছে যায় একটা ফ্ল্যাটের সাইটে। এখানে মহারাজা একাই সিলভামের বেশ কিছু লোকজনকে মেরে ঠান্ডা করে দেয়। শেষে যখন সিলভাম এগিয়ে আসে মহারাজাকে মারতে, তখন মহারাজা সিলভামকে দেখে একদম অবাক হয়ে যায়। আর এই সুযোগ নিয়েই সিলভাম মহারাজাকে বেধড়ক মারতে থাকে। মহারাজাকে মারতে থাকে আর বলে, তোর জন্যই আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সংসার সব নষ্ট হয়ে গেছে। অবশেষে মহারাজাও তাকে যোগ্য জবাব দেয়। মহারাজাও সিলভামকে নৃশংসভাবে মারতে থাকে। এক পর্যায়ে মেরে তার পা ভেঙে দেয়, যাতে সিলভাম আর নড়াচড়া করতে পারে না। সিলভাম জ্যোতিকে নিয়ে নানা রকম বাজে কথা বলতে থাকে। মহারাজা চুপচাপ শুনে আর চোখের জল ফেলে, কারণ সিলভাম নিজেই নিজের কত বড় ক্ষতি করে ফেলেছে সে জানে না। এদিকে আসিফা ম্যামও জ্যোতিকে নিয়ে চলে আসে সাইডে। জ্যোতি তার কিছু গয়না বের করে সিলভামের কাছে ফেলে দেয়। জ্যোতি বলে, আমার এরকম অবস্থা করে তুমি বড় কিছু হাসিল করতে পারোনি। আমি একদিন সুস্থ হয়ে যাব, আর আমি যদি এখানে না আসতাম আমার বাবা এতক্ষণ তোমাকে মেরে ফেলতো। জ্যোতি সেখান থেকে চলে যায়। সিলভাম গয়নার পুটুলটির মধ্যে দেখতে পায় তার মেয়ের জন্য জন্মদিনে কেনা সেই মালাটি। তাছাড়া জ্যোতির পিঠে ক্ষত চিহ্নটিও দেখতে পায়, যেটি সে ছোটবেলায় খুব যত্ন করে মলম লাগিয়ে দিত। সিন ফ্ল্যাশব্যাকে যায় আর দেখা যায় আসল ঘটনা। সেদিন মহারাজা তার ওয়াইফ আর তার মেয়েকে নিয়ে সিলভামের স্ত্রীর কাছে আসে সেই মালাটি তাকে ফেরত দিতে। আর মহারাজা সিলভামের মেয়ের জন্যই সেই দোকানটিতে খেলনা কিনতে যায়। তখনই সেই দুর্ঘটনাটি ঘটে, আর সেখানে মহারাজের স্ত্রী, মেয়ে, মেয়ের স্ত্রী তিনজনেই মারা যায়। শুধুমাত্র সেই ডাস্টবিনটি জ্যোতির ওপর পড়ে গিয়ে জ্যোতিকে বাঁচিয়ে নেয়। তখন থেকে মহারাজা জ্যোতিকে তার নিজের মেয়ের মতো করে বড় করে। আসলে জ্যোতি মহারাজার মেয়ে নয়, জ্যোতি সিলভামের সেই ছোট্ট মেয়ে আম্মু। মহারাজা জ্যোতিকে ছোট্ট থেকে একটু একটু করে বড় করেছে, আর সেই ডাস্টবিনটি যেহেতু জ্যোতিকে বাঁচিয়েছিল তাই তার নাম রেখেছিল লক্ষ্মী। তবে ডাস্টবিনটিও মহারাজার ছিল না। এবার সিলভাম বুঝতে পারে সে একটা ভুল ধারণা নিয়ে এতদিন বেঁচে ছিল, আর এই ভুল ধারণার প্রতিশোধ নেওয়ার জন্যই সে নিজের মেয়ের কত বড় ক্ষতি করে ফেলেছে। সিলভাম ভাঙা পা নিয়ে নিজের শরীরটাকে টেনে টেনে নিয়ে গিয়ে মহারাজের পায়ে ধরে মহারাজকে বলে তার মেয়ের সাথে তাকে একবার কথা বলিয়ে দিতে। সে জানতে দেবে না সে তার বাবা। কিন্তু মহারাজ বলে, জ্যোতি আমার মেয়ে। এ বলে সে জ্যোতিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর সিলভাম তার করা অপরাধের জন্য প্রচন্ড অনুশোচনা অনুতাপ করতে থাকে, আর কোনো রকম তার শরীরটাকে টেনে নিয়ে এসে জ্যোতিদের চলে যাওয়া দেখতে থাকে। আর আকাশের দিকে তাকিয়ে প্রচন্ড কাঁদতে থাকে, আর মনে করতে থাকে তার সব পুরনো কথা। সে জ্যোতিকে কতটা ভালোবাসতো, কতটা আগলে রাখতো। সে জ্যোতির পায়ে সব সময় চুম খেত, আজ তারই পা সে নিজের হাতে ভেঙে দিয়েছে। সিলভাম ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আজ তার সমস্ত পাপের হিসাব হয়েছে, আর তার পাপের ফল তার মেয়েকে ভোগ করতে হচ্ছে। সে নিজেকে তার করা পাপের জন্য আর সামলে রাখতে পারে না, তাই ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে দেয়। আর নিচে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। আর তার মাথা থেকে বেরোনো রক্ত জ্যোতির মাটিতে পড়া পায়ের চিহ্নের ওপর দিয়ে বয়ে যায়। আর তারই পাশে পড়ে থাকে তার মেয়ের জন্মদিনে কেনা সেই সোনার চেনটি। মুভিটির এন্ডিং সিনটি মুভিটির একটি বড় টার্নিং পয়েন্ট ছিল, আর সাথে সাথে খুব ইমোশনালও। এই মুভিটি থেকে আমরা শিক্ষা পাই মানুষকে তার কর্মের ফল পেতেই হয়। মুভিটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, এবং একটা